পেঁয়াজের মূল 1200 টাকা 1400 টাকা, অথচ পেঁয়াজটা বানাইতে খরচ পড়ছে না, কি পরিমাণ খরচটা হয়েছে। গ্রামের একটা মানুষ কি পরিমাণ খাটে একটা পেঁয়াজের খেতে, একটা কামলার টাকা আবার কত টাকা যে পরিয়ে দেয়, সার, ওষুধ, পানি, পেঁয়াজ আনা, পেঁয়াজ কাটা, সেটা আবার জানিয়ে রাখা, নির্দিষ্ট সময় রাখলে আবার সেটা যায় পচা। এখন কিছুদিন হইল পেঁয়াজ যেন না পচে তার জন্য কি আছে, যে এক ধরনের সিস্টেম বের হইছে যে বাতাসের প্রবাহ ঠিক রাখা যেন পেঁয়াজ না পচে। কথা হইতেছে যে এই কিছুদিন হইলে এগুলো আসতেছে, বাতাস দিয়ে পেঁয়াজ যেন না পচে এইটার একটা মানে যে সিস্টেম এখন খুব কম টাকার ভিতর হয়ে যায়, এইটা বাংলাদেশের বানাইতে এতদিন লাগলো। সরকার এটা মানে বিপুল পরিমাণে বানাইতে পারে না, আহামরি খরচ না, কিন্তু বেশি খরচ না। তার কাটার মতো তার কাটা দিয়ে একটু ঘেরাও করা থাকবে, ওর ভিতরে পেঁয়াজ থাকবে, উপরে একটা ফ্যান লাগাই দেওয়া, ফ্যানের বাতাস থাকবে উপরের দিকে যেন ভিতর থেকে বাতাসটা টাইনা বের করে নিয়ে আসে। এই তো তুই বানা, সরকার বানা, 1 লাখ পিস বানা, 1 লাখ পিস বানাইলে পারে জিনিসটার দাম যাইতেছে কমে, জিনিসটা বানাইলে পারে ওই যে ফ্যান, ওই ফ্যানটা বাংলাদেশে বানা, যে ফ্যানটা ওইটা বাংলাদেশে বানা। বাংলাদেশে বানাইলে পারে 1 লাখ পিস যদি বানায় তাহলে ওটার খরচ কমতেছে, কম খরচে সেটা সে ডেলিভার করতে পারতেছে, ওইখানে একটা মানুষের কর্মসংস্থান হইতেছে, যে মেকানিকের কর্মসংস্থান হইতেছে, তার কাটার যেখানে উৎপাদন হইতেছে সেই কোম্পানিটা বাঁচতেছে, পেঁয়াজটা কম পুষতেছে, কৃষক কয়টা টাকা পাইতেছে। সমস্যা কোথায়? কেউ দেখার আছে, কেউ দেখার নাই। আর এত বুদ্ধি, এত রাজনীতি, রাজনীতি করে কিসের জন্য? এই কয়েক বছর ধরে দেখতেছি দেখতেছি তো ছোটবেলা থেকেই, আমার বাপেই ছিল, অমুকের বাপেই ছিল, ও রাজাকার, ও মুক্তিযোদ্ধা। গেলাম না, ওদিকে গেলাম না, কিন্তু দেশের সিচুয়েশন নিয়ে মানে কারো কোনো দরকার নেই, প্রত্যেকেই খাওয়ার জন্য প্রস্তুত। যে ভূমিমন্ত্রী ছিল না একজন, ভূমিমন্ত্রী বা ভূমি প্রতিমন্ত্রী, সাইফুর রহমান, সাইফুর কি এরকমই একটা নাম, লন্ডনে, সে 5,000 6,000 ডলার দিয়ে হচ্ছে এক একটা স্যুট বানাইত, পাউন্ড, 5,000 6,000 পাউন্ড দিয়ে, অর্থাৎ কয় লাখ টাকা, 6-7 লাখ টাকা একটা স্যুট বানাইতো। আরে তার কি ভাব, জামাই, হ্যাঁ 6 লাখ টাকা, 5,000 পাউন্ডের 6,000 পাউন্ডের আমার স্যুট। আরে তুই টাকা টাকা তো মারতেইছে, টাকা তো সবাই মারতেছে, টাকা মারে নাই কে? তো টাকা মাইরা তুই দেশে রাখ, দেশে কিছু কর, দেশে একটা কোম্পানি খোল, ওই স্যুট বানানোর জিনিসগুলো বাংলাদেশে আন, বাংলাদেশে বানা। তাদের বাংলাদেশের যারা ফ্যাশন ডিজাইনিং পড়তেছে ওরা একটা কাজ পাক, বাংলাদেশের যারা বড় অফিসাররা আছে তারা স্যুট টুট বানানোর জন্য বাইরের দেশে না যাক, দেশের ভিতরে এসে কোয়ালিটিফুল স্যুট বানাক। দরকার আছে তো, এমন তো নাই যে মানুষ স্যুট বানায় না, তা তো না, বানাইতেছে, কোয়ালিটিফুল স্যুট এখানে বানাক। না, তার টাকা তার লন্ডনেই নেওয়া লাগবে, তার টাকা দেশের বাইরেই নেওয়া লাগবে, সেইখানে তার বাড়ি কেনা লাগবে, সেইখানেই তার থাকা লাগবে, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই।
দরকারই নেই, মানে বিষয়টা এমন যে দরকার নেই। চিন্তাগুলো মাথার ভিতরে থাকে, সবসময় থাকে। এই যে এত চাঁদাবাজি 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 মানুষ বলে যে চাঁদা, আরে ভাই তুই একটু ঠিক কর। কিভাবে ঠিক করবি? চাঁদাবাজ দেখলে কি মাইরা কি একটা মানুষের চাঁদাবাজি ঠিক করা যায়? একটা 20, 25, 26 বছরের একটা যুবক, 30 বছরের একটা যুবক, 40 বছরের মানুষ তো চাঁদাবাজি করে, দেখতেছি না ভিডিওতে আসতেছে। কিসের জন্য করে ভাই? তার তো পেটও চালানো লাগবে। সবাই যে রাজনীতি ক্ষমতার থাইকা যে চাঁদাবাজি করে তা তো না। তারা হচ্ছে মাথা, ঠিক আছে, কিন্তু কাজগুলা করায় কাদের দিয়া? পোলাপানদের দিয়া। এই পোলাপানগুলা চাঁদাবাজি না করে করবেটা কি? কিন্তু দেখছি মানুষ কত মানুষ আছে যারা খুব গরিব ঘরের মানুষ, পড়াশোনা করতে পারে নাই। পড়াশোনা করলে তো এমন তো না যে হ্যাঁ, আবার সবাই খালি দোষ দিতে পারে। একটা ছেলেরা সবাই খালি দোষ দিতে পারে, হ্যাঁ তুই পড়াশোনা করতে পারিস না, তুই এটা পারিস না, তুই সেটা পারিস না। আরে ভাই, আমাদের পড়াশোনা কি পড়াশোনা বান্ধব কোনো কিছু? যে না, একটা জিনিস পড়লাম, পইরা একটা জিনিস শিখলাম, যেটা কাজে লাগে, আমি কি করতে পারি, ইনকাম করতে পারি। আমাদের পড়াশোনা কি সেরকম পড়াশোনা? যারা একটু ভালো স্টুডেন্ট হয় তারা বাংলাদেশে থাকে, ইঞ্জিনিয়ার হইতেছে, হয়ে ঢুকতেছে বিসিএস। আরে ভাই তুই ইঞ্জিনিয়ার হইছিস, তুই ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ কর। না, রিসার্চ করার কিছু নাই। এইটা আমাদের, আমি মনে করি যে এটা ঠিক আছে, আমাদের বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশি হচ্ছে কি ইম্প্যাক্টফুল ইউনিভার্সিটিগুলো। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ যেদিন মানে হলগুলা ছাড়তে বাধ্য হইল, সব স্টুডেন্টের কাছে মাইর খেয়ে, তার কয়েকদিনের পরে সরকার পড়ে গেল। এখন যে নতুন সরকার আসছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসি চেঞ্জ হবে, তাদের নিজস্ব মানুষ, নিজস্ব শিক্ষক, তারপরে কি তাদের দলীয় যে মানুষগুলো আছে, স্টুডেন্টগুলো আছে, তাদেরকে ক্ষমতায় তাদের আনতেই হবে। আরে ভাই তুই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছিস জনগণের টাকা। এই যে কৃষকের কথা বললাম, এই কৃষক যে কৃষক পেঁয়াজ উৎপাদন করতেছে, বেচতেছে, বেচে সে যখন একটা দোকান থেকে কিছু একটা কিনতে যাইতেছে, তার ট্যাক্স দেওয়া লাগতেছে। প্রত্যেক মানুষ, প্রত্যেক জনগণের যে টাকার ট্যাক্স ট্যাক্স যায়, সেগুলোর টাকাই তো ঢাকা ইউনিভার্সিটিতে গ্র্যান্ট হিসেবে যায়, যে না এই পরিমাণ টাকা ঢাকা ইউনিভার্সিটিতে দেওয়া হইলো, তোমরা পড়াশোনা করো। ঢাকা ইউনিভার্সিটির পোলাপেন কয় টাকা বেতন দেয়? আমি সরকারি স্কুলে পড়ছি 6 থেকে। কয় টাকা বেতন? 15 টাকা বেতন, 20 টাকা বেতন মাসে। আবার টিফিনও দিত, সিঙ্গারা, তারপর হচ্ছে জিলাপি। আমি নিজে এরকম টিফিন পাইছি। ক্লাসে এসে টিফিনের আগে দিয়ে হচ্ছে যে ক্লাস যে ক্যাপ্টেন, সে গুনে নিয়ে যেত কয়জন আছে, সেটা নিচে দিত। আমাদের স্কুলের নিচে ছিল, এটা অনেক আগের কথা বলতেছি, আমি 2006-07-এর কথা বলতেছি। তখন থেকে আমি যখন পড়তাম, তখন আমি টিফিন পাইতাম। তো 20 টাকা দিয়ে আমি একটা স্কুলে পড়তেছি। ঢাকা ইউনিভার্সিটির বেতন কত? ডাবল হবে হয়তো, 100 টাকা হবে সর্বোচ্চ। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা হবে হয়তো। কিন্তু সেম যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটির কথা চিন্তা করি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে একজনের কয় লাখ টাকা লেগেছে? 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা লাগতেছে। প্রাইভেট ইউনিভার্সিটির টিচারদের থেকে তো ঢাকা ইউনিভার্সিটির টিচারদের মান অনেক বেশি, বুয়েটের টিচারের মান অনেক বেশি। তো তাদেরকে আমাদের কি দিতে হইতেছে? বেতন দিতে হইতেছে। তো ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, অন্যান্য ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা যেই সার্ভিসটা পাইতেছে এইরকম নামমাত্র বেতনে, কি কারণে পাইতেছে? জনগণ তাদের টাকা দিতেছে, জনগণ সরকারের যে ট্যাক্স দেয়, ট্যাক্স, সেই টাকাটা এইসব ছেলেপেলেদের পিছনে ব্যয় করতেছে, ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করতেছে, বিল্ডিং বানাইতে, ল্যাব বানাইতে,
টিচারদের বেতন দিতে ব্যয় করতেছে। তারপরে এই পোলাপানগুলো কি করতেছে? রাজনীতি করতেছে। তো গবেষণা করবে কে? আবার একটা ছেলে গবেষণা করতেছে, গবেষণা করে বাইরে চলে যেতেছে। ও আর দেশেই ব্যাক করতেছে না। বহুত ছেলেপেলে আছে বাইরে চলে গেছে, দেশে আর ব্যাক করেনি। ওকে দিয়ে ওর পিছনে আমি কেন টাকা খরচ করতে যাবো? একটা ছেলে গভর্নমেন্ট স্কুলে পড়ছে, গ্রামের বহু ছেলের কথা শোনা যায় যখন আমি ছোট ছিলাম যে হ্যাঁ অমুকের বাড়ির অমুক ওর বাপ ছিল এই, তার সওয়াল দেখো পড়তে পড়তে মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, সে এখন আমেরিকায় থাকে। আরে ওরে আইডল মানার কি আছে? যে ছেলেটা জনগণের টাকায় পড়াশোনা কইরা আজীবন সরকারি স্কুলে পইরা বৃত্তির টাকা নিয়ে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, পইরা দেশের বাইরে চইলা গেল, ওকে নিয়া গর্ব করার কি আছে? এগুলোর তো তালিকা করা উচিত। দেখেন, আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি আমার বাপের টাকায় পড়ছি। কিন্তু যে একটা পাবলিকে যখন পড়তেছে, সে তো জনগণের টাকায় পড়তেছে। তাকে তো বাধ্য করা উচিত। করা উচিত মানে কি? অবশ্যই বাধ্য করা উচিত। যে তুমি জনগণের টাকায় পড়তেছো, জনগণের টাকা তোমার ফেরত দিতে হবে। লাইক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ত্রিপলিতে একটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, সাবজেক্টে পড়তে লাগে 10 লাখ টাকা সাপোজ। তো সে বুয়েটের মতো একটা জায়গায় পড়তেছে, তার কি 10 লাখ টাকায় হবে যে সার্ভিসটা সে পাইতেছে না? বুয়েটের যে টিচারদের কাছে সে পড়তেছে, ওই টিচারদের বেতন ভাতা সহ যে পরিমাণ খরচ তার ধরা উচিত, ওটা 20 লাখ টাকা হওয়া উচিত মিনিমাম। ভালো কথা, তোমার 100 টাকা প্রতি মাসে বেতন দিয়া 4 বছর তুমি থাকলা, থাকা খাওয়া সব কিছু মিলায় তোমার পিছনে হয়তো 1 লাখ টাকা খরচ করা হইলো, 50,000 টাকা খরচ করা হইলো, সাপোজ 50,000 টাকাই খরচ করা হইলো। কিন্তু তুমি যে সার্ভিসটা পাইতেছো সেটা তো 20 লাখ টাকার সার্ভিস পাইতেছো। তো তুই যদি দেশের বাইরে যাস, তুই 20 লাখ টাকার বাকি যে 19 লাখ টাকা আছে, সে 19 লাখ টাকা তোকে দিতে হবে। তোর যদি ক্ষমতা থাকে যে না, তোর বাপের ক্ষমতা আছে, আমার এই 20 লাখ টাকা দিয়ে আমি পড়তে পারবো, পড়ে আমি দেশের বাইরে চলে যাবো, ঠিক আছে তুই যা, 20 লাখ টাকা দিয়ে পড় তুই বুয়েটে, তুই দেশের বাইরে চলে যা। আর তোর বাপের টাকা নাই, তুই জনগণের টাকায় পড়বি, তুই থাকবি, খাবি দাবি যা আছে, ক্যান্টিন তোরে দিবে, ইউনিভার্সিটি তোরে দিবে, তুই পইরা পাশ করে বেরোয় তুই এখানে 20 লাখ টাকার কামাই করে 20 লাখ টাকা তুই বুয়েটের পিছনে খরচ করবি। তারপরে তুই তোর মতো কোথায় যা চাকরি করবি কর। হ্যাঁ, বলতে পারেন যে না ঠিক আছে, এরা যখন বাইরে যায়, দেশের বাইরে যায়, দেশের বাইরে গিয়ে চাকরি করে তো দেশে টাকা পাঠায়, তার বাপ মা যদি থাকে তাহলে সেখান থেকে কিছু টাকা পাঠায়। আরে ভাই, ওর পিছনে যে পরিমাণ আপনি খরচ করতেছেন সেই টাকা ব্যাংকে রাখলেও তো ব্যাংক এই পরিমাণ টাকাটা দিত। অনেকে তো আবার দেয়ও না। তাহলে ওর পিছনে খরচ করে আমার লাভ কি? ওই টাকাটা আমি আরেক জায়গায় ইনভেস্ট করতো, সরকার আর এক জায়গায় ইনভেস্ট করতো। ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোরে বাধ্যতামূলক রিসার্চ করতে দেওয়া উচিত, বাধ্যতামূলক। এবং সেই রিসার্চ শুধু এরকম না, দেশের অন্যান্য জিনিসগুলো, দেশের প্রবলেমগুলো নিয়ে রিসার্চ করা উচিত, দেশের প্রবলেমগুলো নিয়ে, সাপোজ চাঁদাবাজি নিয়ে। আরে ভাই, চাঁদাবাজি প্রত্যেকটা স্টেশনে স্টেশনে চাঁদাবাজি, সবাই বলতেছে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, এখানে চাঁদাবাজি। কি বিপুল জনগোষ্ঠী এরা, কর্মক্ষম জনগোষ্ঠী। এগুলো দিয়ে কাজে লাগা, এগুলো দিয়ে ওখানে সার্ভিস দেওয়া, যে না ওই টেম্পু স্ট্যান্ডের এইগুলো পরিষ্কার রাখবি, আশেপাশে পরিষ্কার রাখবি, ওইখানকার কোনো ছিনতাই হবে না। চিন্তাই হয় না, ঢাকায় তো চিন্তাই হয়। তুই জনগণের মানে সেবক সেবক হিসেবে তুই ওইসব জিনিসগুলো তুই ঠিক করাবি। ওই টাকা যদি দেওয়াই লাগে তাহলে সেগুলো দিয়ে আমি সার্ভিস নিব না কেন? টয়লেট পরিষ্কার রাখবি, বাস স্ট্যান্ডের টয়লেটগুলো যেন ফুললি পরিষ্কার থাকে। নে কয় টাকা লাগবে নে? একটা ইয়ে বোরকা পরা মহিলা বা অনেকে আছে, এর আগে দেখছিলাম ভিডিওতে, অ্যাক্সিডেন্ট হইতেছে, এদেরকে পার করে দিবি, এদেরকে রাস্তা পার করতে সহযোগিতা করবি।
একটা মানুষের একটা বোঝা টেনে নিয়ে দিতে সহযোগ করবি, একটা বৃদ্ধ মানুষ তার বোঝা টেনে নিয়ে দিতে সহযোগিতা করবি, ময়লা ফেলাইলে তারা সাবধান করা যে দেখেন ময়লা এইভাবে ফেলানো ঠিক না, এগুলা কর। তারপরে তুই চাঁদাটা নে। তুই চাঁদা নিতেছিস কিসের জন্য? ভয় দেখে। দেশে দ্রব্যমূল্যের দাম বেশি, ভালো কথা। এই যে কি পরিমাণ খাবার যে বাংলাদেশে নষ্ট হয়, ঠিক আছে, যে ফসল সব ক্ষেত থেকে উঠাইছে ঢাকা পর্যন্ত আনা, তারপরে সেগুলো প্রসেস করা, কত পচে যায়। আবার মধ্যস্বত্বভোগী আছে যে কৃষক দাম পাইতেছে না কিন্তু ঢাকায় দাম বেশি। আরে টাকাগুলো যাইতেছে কই? কি কাজে লাগতেছে? গ্রামে ৫ টাকা কেজি আলু কিনা ঢাকা, আর ঢাকায় মানে উৎপাদন কইরা কৃষক বিক্রি করে ৫ টাকা কেজি, ঢাকায় কিনে হচ্ছে গিয়ে ৩০, ৩৫, ৪০ টাকা কেজি। এই যে মাঝখানের যে ৩০ টাকা করে বাড়লো, কি কারণে বাড়লো? আচ্ছা ভালো কথা, বাড়ছে, কোনো একটা কারণে বাড়ছে, পরিবহন খরচ টরচ ইত্যাদি সব কিছু দিতে হইতেছে। এখনো কেন আমরা এটা মেনটেন করবো? এখন তো এমন হয়ে গেছে যে আহ, চায়নাতে সাপোজ, অন্যান্য বিভিন্ন দেশেও আছে, যে আপনি বাংলাদেশে বসে চায়নার কোনো এক প্রত্যন্ত অঞ্চলের কোনো এক কারখানাতে কোনো একটা প্রোডাক্ট তৈরি হইতেছে, আপনি ঘরে বসে সেটা কিনতে পারবেন, ওইটা কিনবেন, অর্ডার করবেন, ওরা আপনার এখানে পাঠায় দিবে। তো ঢাকার মানুষরা, সাপোজ ঢাকার কথা আমি বারবার বলতেছি, ঢাকার একটা মানুষ কেন সাপোজ মুন্সিগঞ্জ বলেন বা সিরাজগঞ্জ বলেন বা অন্য কোনো একটা জায়গার কথা বলেন যে জায়গায় আলু হয়, আপনি তো জানেন যে কোথায় বেশি ভালো আলু হয়, এটা সার্চ দিলে বের করা যায়, এটা মুখস্থ রাখার কিছু নেই, বা যারা আছে তো সেখান থেকে ডিরেক্ট কেন সে একটা কৃষকের কাছ থেকে ডিরেক্ট কিনতে পারবে না? যে না, আমি অমুক জায়গার অমুক কৃষক আব্দুল মজিদের কাছ থেকে 10 কেজি আলু কিনলাম অ্যাপসে, মোবাইল থেকে, বাংলাদেশের প্রোডাক্টগুলো সেখানে থাকলো, ওই কৃষক তার নিজের নামে একটা, সে কৃষক, সে ইনস্টল করলো, ঢাকা থেকে একজন অর্ডার করলো যে ওখান থেকে আমি 5 কেজি আলু কিনবো, ওইখানকার ওই গ্রামের আলু, সাপোজ তার এটা তার নিজের গ্রামের আলু, আমি অমুক গ্রামের আলু আমি কিনবো, সেইখানে 5 কেজি আলু প্যাকেট করে সুন্দর পাঠিয়ে দিল ঢাকায়। এটা কি সম্ভব না? এটা সম্ভব তো, এটা খুবই সম্ভব। এগুলো অহরহ চলতেছে পৃথিবীতে এখন, অহরহ চলতেছে। এখন মজিদ মিয়া 5 কেজি আলুর অর্ডার পেয়ে কি করলো, সে 5 কেজি আলু সে প্যাকেট করলো, সুন্দর করে একটা প্যাকেট করলো। কারণ প্যাকেট করার জন্য তারপর তার গ্রামের দরকার কি, একটা প্যাকেজিং, একটা প্যাকেজিং দোকান। সে ওই প্যাকেজিংয়ের দোকানে 5 কেজি আলু নিয়ে গেলে ওখান থেকে লোকজন থাকতেছে, তারা ওটা প্যাকেট করে দিতেছে সুন্দর, যেন যাওয়ার পথে একটু স্বাভাবিক বিষয়, পরিবহন করলে তো একটু প্রেশার টেশার পড়েই, যেন এটা নষ্ট না হয়। একটা ব্যাগের ভিতরে দিয়ে উপরে একটা কার্ডবোর্ড দিয়ে তারপরে কি প্যাকেট করে দিল, উপরে নাম ঠিকানা বারকোড কাগজ লাগিয়ে দিল যে হ্যাঁ এটা করে চলে যাচ্ছে, ঢাকায় চলে যেতেছে। কুরিয়ারের গাড়ি আসলো, গাড়িতে উঠাই দিল, এইরকম ওই গ্রামে আশেপাশের গ্রামে, ঠিক আছে, যার যেরকম যার ক্ষেতের যে জিনিসের অর্ডার পড়লো সে সেই জিনিসটা উঠাই দিল, এরকম ঢাকায় চলে গেল। এখন ঢাকায় যাওয়ার আগে যদি প্রোডাক্টগুলো চেঞ্জ করা, সাপোজ সবাই তো আর ঢাকা থেকে অর্ডার করবে না, বা ঢাকারও এক এক জায়গা থেকে এক এক জায়গায়, মানে ঢাকা তো আর কম না, কেউ উত্তরা থেকে অর্ডার করলো, কেউ রামপুরা থেকে অর্ডার করলো। তো এই যে বিভিন্ন হাবে গিয়ে যে না রামপুরার দিকে যাবে যেগুলো সেগুলো আলাদা হইলো, উত্তরার দিকে যাবে যেগুলো সেগুলো আলাদা হইলো, গুলশান বরণির জন্য আলাদা হইলো, সেইগুলো আলাদা করুক। এর জন্য তো মানুষ দরকার আছে, ট্রেন আপ মানুষ দরকার আছে, যে না সে বারকোড স্ক্যান করে সে বুঝলো যে না এই জিনিসটা যাবে হচ্ছে ওখানে, তো বড় গাড়িতে করে যেটা আসছে সেটা এখান থেকে এখন ওইখানে পৌঁছে দেওয়া দরকার, এই গাড়ি থেকে ওই গাড়িতে, এই হাব থেকে ওই হাবে। তা আহামরি কঠিন কিছু তো না।
তো এই পরিবহন সিস্টেমটা তো চালু করুক। সরকার এটার প্রতি পৃষ্ঠপোষকতা দিয়ে এটা চালু করুক। সমস্যা কোথায়? প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রামে, গ্রামে করে একটা করে এরকম দোকান করা হোক। যারা গ্রামের জিনিস একদম কৃষকের কাছ থেকে কিনবে, ঢাকায় পৌঁছায় দিবে। কৃষকের কাছ থেকে সে কিনবে, গাড়ি তার সামনে যখন আসবে সে গাড়িতে উঠায় দিবে, সব ঢাকায় চলে যাবে। যার যতটুকু দরকার সে ততটুকু কিনবে। মধ্যস্বত্বভোগী যারা আছে তারা সেভাবে যেটা আছে যে সিস্টেম সেটাও চলতেছে, চলুক, সমস্যা তো নাই। কিন্তু এটাও যদি হয় তাহলে তো যে কোনো জিনিসের দাম সিন্ডিকেট করে বাড়ানোর অবস্থাটা তো থাকতেছে না। এক, দুই হচ্ছে যে আপনি চিন্তা করেন যে পুরো ঢাকায় সাথে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এভাবে যদি আপনি কমিউনিকেশন চ্যানেল তৈরি করেন, কি পরিমাণ মানুষের চাকরির এখানে সুযোগ হইতেছে। আর আপনি বলতে পারেন যে ভাই এদের চাকরি, এদের টাকা পয়সা দিলে পারে, বেতন দিলে পারে ওই প্রোডাক্টের দাম তো ঠিকই বেড়ে যাবে। ভাই এটা সুবিধাও আছে। সুবিধা হইতেছে আমার তো জিনিসটা পচতেছে না। আমার তো জিনিসটা পচতেছে না। এটা কৃষকের যখন প্রচুর মরিচ হইছে সে হিসাব করে বুঝতে পারলো যে না আমার প্রচুর হইছে, আমি দাম একটু কমায় দিলে পারো, আমি কি করতে পারতেছি, আমি লাভ করতে পারতেছি। সে অল্প একটু কমায় দিল, তার মরিচটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, পচলো না। আবার কেউ সাপোজ পিঠা বানাইলো, গ্রামের কেউ একজন মহিলা খুব ভালো সরা পিঠা বানাইতে পারে, সাপোজ জাস্ট সরা পিঠার কথা আমি বলতেছি, সে খুব ভালো সরা পিঠা বানাইতে পারে, খুবই ভালো, তার সরা পিঠা খুব মজা হয়, ঠিক আছে, ভালো কথা। তো এইটার মনে করেন যে অর্ডার আসতেছে, ঢাকা থেকে অর্ডার আসবে, প্রচুর অর্ডার আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্ডার আসবে, এটার অর্ডার আসতেছে, সে সেটা প্যাকেট করে সুন্দর সেম ওয়েতে দিয়ে দিল। প্যাকেজিং যে সিস্টেমটা আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেটা বসানো হলো, তাদেরকে ওইভাবে ট্রেন্ড আপ করা হলো, দেখেন ফুড এভাবে প্যাকেজ করবেন, ওইটা এভাবে প্যাকেজ করবেন। এটা আহামরি কঠিন কিছু জিনিস না, এটা চলতেছে পৃথিবীর বহু দেশে চলতেছে, চায়নায় এটা ভুরি ভুরি। আপনি রুটি কিনতে পারবেন এরকম 1000 কিলোমিটার দূরের ওইখানে রুটি খুব সুন্দর বানায়, আপনি রুটি কয় পিস, 60 পিস 70 পিস রুটি কিনলেন, রুটি চলে আসবে আপনার কাছে একদিনের ভিতরে। যে জিনিসগুলো বরফ দেওয়া দরকার ওটা বরফ দিয়ে এই যে দেখেন বরফ দেওয়ার একটা বিষয়, আপনি কাঁচা মাছটা সুন্দর পরিষ্কার বিলের মাছ আপনি ধুয়ে কুটে একদম পরিষ্কার করে সাফ সুতরা কইরা আপনি প্যাকেট করলেন, ওর ভিতরে বরফ দিয়ে দিলেন, সোলার যে ব্যাগ, যে বক্স, সেই বক্সের ভিতরে ওরে 2-3 দিন এটা ইজিলি থাকবে, ইজিলি 2-3 দিন। আর 2-3 দিন তো দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে দূরের প্রান্ত থেকেও আর একটা প্রান্তে যেতে কয়দিন সময় লাগে? আপনি বরফ ভরে দিয়ে দিলে ওরা এটা অটোমেটিক ফ্রেশ আকারে এটা পৌঁছায় যাবে। তো এটা একটা ভ্যালু ক্রিয়েট করে, কথাটা হচ্ছে এই জায়গায় যে এটা একটা ভ্যালু ক্রিয়েট করে, আপনি সেটা বিক্রি করতে পারতেছেন, আপনি আপনি টাকাটা কি ছড়াইতেছে একটা জায়গায়, একটা জায়গায় জমাটবদ্ধ থাকতেছে না, একটা জায়গায় ছড়াইতেছে, জিনিসটা নষ্ট হইতেছে না, প্রোডাক্ট নষ্ট হইতেছে না। আমাদের খাবার তো আমাদেরকে পচতে দেওয়া যাবে না, এটা আমরা আমাদেরকে সামনে তো এই চেঞ্জটা আমাদের আনতে হবে। যা আমরা উৎপাদন করি সেটা পেঁয়াজ হোক, ধান হোক, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, যেভাবেই হোক না কেন। এইভাবে তো দেশ চলে না, যেভাবে চলতেছে এইভাবে কতদিন আর। আর একটা জিনিস হচ্ছে এটা 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 ঠিক হবে, এটা ঠিক হবে না যে তা না, এটা ঠিক হবে, কিন্তু এর জন্য এখন যেমন এই যে প্রত্যেকের জায়গা থেকে ভিডিও করে হচ্ছে সবাই আপলোড দেয়, কোনো একটা খারাপ জিনিস হলেই কিন্তু সে ভিডিও করে সেটা আপলোড দেয়, 10টা ভিউ হইলে পারেও কিন্তু হয়, 15টা 20টা ভিউ হইলে পারেও হয়।
আমি ওগুলো যখন দেখি যে না গ্রামের কোনো একজন মানুষ গ্রামের কোনো একটা অসঙ্গতি দেখে সে একটা ভিডিও আপলোড করছে বা একটা রিলস আপলোড করছে, 10টা 10টা লাইক, 15টা লাইক, ওগুলোতে কিন্তু আমি একটা হলেও লাইক দিয়ে দিই, না তাকে উৎসাহ দিই যেন সে এই ধরনের কাজ বজায় রাখে। দেখেন কি পরিমাণ মানুষের কর্মসংস্থান করা যায়, চাঁদাবাজির দরকার আছে, চাঁদাবাজ যারা আছে, চাঁদাবাজি যারা করতেছে, অনেকেই তো আছে পেটের দায় করে, বড় ভাই যারা আছে এলাকার নেতা আছে তারা প্ররোচিত হয়ে করে, তাদের ছত্রছায়া থেকে করে, নিজেও 2 টাকা কামাইলো, অমুকরেও কামাই করে দেওয়ার সুযোগ করে দিল। কারণ কোনো সিস্টেম নাই তো, সরকার তো ওদের চাকরি দিতে পারতেছে না, যারা শিক্ষিত তাদেরই তো চাকরি দিতে পারতেছে না। মানে আপনি যদি ভ্যালু ক্রিয়েট না করেন, আমি মনে করেন একটা কোম্পানির ওনার, ঠিক আছে, আমার ভাবছি সাপোজ আমরা যে পেঁয়াজ চাষ করি, ঠিক আছে, পেঁয়াজ চাষ করি, তো আমি একটা মানুষকে কেন 600 টাকা বা 700 টাকা পার ডেতে দিব, সে আমার পেঁয়াজ লাগাই দিতেছে, ভালো করে লাগাই দিতেছে, এমন না যে পেঁয়াজ লাগাইতে যে আঙুলের চাপ দিয়ে আমার পেঁয়াজের ইটাই নষ্ট করে দিল, তা কিন্তু না, চারাটাই নষ্ট করে দিল, সেটা সেটা কিন্তু না, সে সারাদিন বসে পেঁয়াজ লাগাইতেছে, আমি তার টাকা দিব, আমার কোনো সমস্যা নেই, পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজ সে কাইটা নিয়ে আসতেছে ভ্যান ভইরা, আমি তার টাকা দিব। আমি শিক্ষিত একটা বিএ পাস ছেলেরা, আমি সে যদি এই কাজগুলো না পারে, তাহলে কি আমি টাকা দিব যে আচ্ছা দেখো তো আমি কত টাকার পেঁয়াজ বেচছি, কত টাকার পেঁয়াজ আমার ইয়ে হয়েছে, এটার জন্য কি আমি তারা টাকা দিতে যাবো? এটা তো আমি নিজেই করতে পারি। ভ্যালু ক্রিয়েট করলে না সেই জায়গায় একটা, মনে করেন যে আপনি সেই জায়গায় খরচ করবেন, একটা মানুষ আপনার কাজ করে দিতেছে 20 টাকার, আপনি না তারা 10 টাকা দিতে পারেন, তাই না? হ্যাঁ, আর যদি হয় যে না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, জমি জমি জাতি আছে আপনার, ঠিক আছে, কয়েক হাজার মন পেঁয়াজ আপনার উৎপাদন হয়, এই হয় সেই হয়, তাইলে আপনি একজন মানুষ আলাদা করে রাখতেও পারেন। কিন্তু সেটা তো আমি আরেকজনকে রাখবো না, আমার ঘরের ভিতরে কাউরে রাখবো, ছোট ভাইরে রাখবো বা আশেপাশের কোনো চাচাতো ভাইরে রাখবো, ভাইস্তারে রাখবো, যে না রে তুই তো পড়াশোনা করছিস, যে তুই এসে কর, কাজ কর, সেইখানে ঠিক আছে। সরকার এখনো কইরা আছে হচ্ছে, এখন এই যে এই কিছুদিন আগেও, 2-3 বছর আগেও সবাই মনে করতো কি যে রাজনীতি, মানে যারা বয়স্ক এরা যে রাজনীতি বোঝে, এইরকম রাজনীতি মনে হয় আর কেউ বোঝে না। গোলাম মাওলা রনি, তার একটা হচ্ছে গিয়ে একটা ক্লিপস হঠাৎ সামনে আসলো, সে বলতেছে যে নাহিদ, হাসনাত, সার্জিস এরা যেই পরিমাণ রাজনীতি বোঝে তাদের কাছে আমি মনে হইতেছে দুধের শিশু। গোলাম মাওলা রনি বলতেছে যে এরা সরকার একটা পতনাতে এরকম ভাবে লিড দিল, তারপরে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের, তারা সরকারেও ছিল উপদেষ্টা হিসেবে, সেখান থেকে তারা আবার পদত্যাগ করলো, পদত্যাগ করে আবার নতুন নতুন একটা দল গঠন করে সেখানে তারা কি হয়ে গেল, এমপি হয়ে গেল, এবং তারা এমন না যে এমপি হয়ে চুপচাপ বসে আছে, তারা কাজ করতেছে। এই যে আগের দিনের যে নেতারা ছিল যাদেরকে আমরা নেতা বলতাম, আসলে তো তারা নিজেরা নিজেদেরকে নেতা বলতো, জনগণ তো এগুলোরে কেউই পছন্দ করতো না, মানে আমরা তো জনগণ ছিলাম বা আছি, কয়জন পছন্দ করে, কয়জন নেতারে, সবাই জানি আমরা। এখন এরা যারা মানে 40 বছর ধরে রাজনীতি করতেছে, কেউ 30 বছর ধরে রাজনীতি করতেছে, একদম অনেকে এমপি হইতে পারে নাই, এমপি হওয়ার জীবনের সম্ভাবনা এদের পক্ষে অনেকেই আছে, মানে রাজনীতি তো আর এমন না যে শুধু এমপিরাই করে, তা তো না, একজন এমপির পিছনে তো 10-15 হাজার বা একদম খাস লোক, খাস চামচা হইলে পারেও তো হাজার হাজার মানুষ থাকে, তারা তার আন্ডারে জেলা ভিত্তিক রাজনীতি করে, মুভিজেন্স রাজনীতি করে, আমার খুব বেশি আইডিয়া নাই, কিন্তু আছে তো, এটা তো জানা কথা সবাই, আমার এলাকাও তো আমি দেখছি যে না অমুক ছিল আমার ক্লাসমেট বা বড় ভাই, তারা রাজনীতি করতেছে, এদের পক্ষে তো আর এমপি হওয়া সম্ভব না। কিন্তু সাপোজ ওই এলাকার যে ওয়ার্ডের সভাপতি ছিল, হ্যাঁ, তাদের বয়স কত, একজনের 50-60 বছর বয়স, হাসনাত, সার্জিস, আবদুল্লাহ, এদের বয়স কত? এরা কিন্তু দেখেন যে অনেকে 30 পার করে নাই কিন্তু এমপি হয়ে গেছে, এবং এমন না যে এমপি হয়েছে, তারা কিন্তু এমপি হওয়ার মতো এমপি হয়েছে। সামনে এইটার সংখ্যা আরো বাড়বে,
ইভেন সামনে এইটার সংখ্যা যারা বাড়াইতে পারবে না যে দলগুলা, সেই দলগুলা আস্তে আস্তে মনে করেন যে ভাঙনের দিকে চলে যাবে। পরে একটা সময় যখন আসবে যে না বড় মানুষ দরকার, মানে ইয়াং জেনারেশন দরকার, কিন্তু তাদের পক্ষে পসিবল হবে না নতুন করে পয়দা করা। তাদেরকে তখন ওই আচ্ছা বাইরের ইয়াং, তাদেরকে নিজেদের ঘরে ঢুকাইতে হবে। এবং বিএনপি অলরেডি সেটা করছে, যে রাশেদ, নুরু, এরা যেগুলো আছে, ঠিক আছে, যদিও এরা বিতর্কিত হয়ে গেছে অলরেডি, এবং এদের চাইতে অনেক ভালো ভালো ছেলেরা আছে যারা সামনের দিনে রাজনীতিতে আসবে। অনেক ভালো ভালো ছেলেরা আছে সামনের দিনে রাজনীতিতে আসবে, এবং কারণ সামনের রাজনীতি সহজে প্রেডিক্ট করা যাচ্ছে না, এত সহজ না। এইসব বুইরা বুইরা যারা আছে, এইভাবে বলাটা ঠিক না, এদের অবশ্যই অবদান আছে। অবদান যে নাই তা না, অফকোর্স অবদান আছে। এরা তো আবার মুরব্বী হিসেবেও সম্মান পাওয়ার যোগ্য। সবসময় ওই যে একটা কথা বলে না যে বাবার কত টাকা আছে সেটা না, বাবা থাকাটাও অনেক সময় গুরুত্বপূর্ণ। তো রাজনীতি তো সবাই তো আর খারাপ না। আবার অনেকেই আছে যে দোষে কইরা যেতেছে। খুঁটি হয়ে থাকাটাও বা ছায়া হয়ে থাকাটাও অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় না, সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা একটা আল্লাহ তাআলার ইচ্ছাই যে না এরকম চলতেছে, সামনেও এরকম চলবে বা চেঞ্জ হবে, কিরকম চেঞ্জ হবে সবই আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। সবকিছুই একেকজনের মানে শিক্ষা। প্রত্যেকেরই লাইফ, প্রত্যেকেই মানে যার লাইফ সে যা করতেছে। তো একজন রাজনীতিবিদ খারাপ, তো তার সেটাও সামটাইমস আমাদের মেনে নিতে হবে। এটা যুগে যুগে সবসময়ই ছিল যে না পাওয়ারে যারা যাইতেছে তারা অনেকেই আছে খারাপ, ঠিক আছে। আবার অনেক ভালো রাজা বা অনেক ভালো প্রাইম মিনিস্টার, সে কিছু করতে পারতেছে না। তার কারণ তার মন্ত্রীরা হচ্ছে গিয়ে এমন একটা সিন্ডিকেট করে রাখছে যে সে সেখানে কিছু করতে পারতেছে না। এরকমটাও হয়। বাইরের পাওয়ার যারা আছে, ভারত আছে, আমেরিকা আছে, ঠিক আছে, এখন তো ইসরায়েলও আছে। তো এদের একটা ইনফ্লুয়েন্স সবসময়ই ছিল, সবসময় আছে, সবসময় থাকবে যতদিন আর কি এই দেশগুলো একদম ধ্বংস না হয়ে যেতেছে or something। এদিকে এইভাবে বলাটা ঠিক না, কিন্তু সবসময়ই একটা বড় পাওয়ারের ইনফ্লুয়েন্স সবসময় থাকে। থাকে না যে তা না, এটা এমন না যে আজকে হইতেছে, 20 বছর আগে বা 50 বছর আগে ছিল না তা না, 100 বছর আগে ছিল না তা না, সবসময়ই ছিল। 100, 200, 1000 বছর আগেও দেখা গেছে যে না একটা ছোট রাজ্য তার পাশের বড় রাজ্যকে কি দিত, কর দিত। যে না তুমি যদি এই পরিমাণ টাকা দাও তাইলে তোমার রাজ্য আমি আক্রমণ করব না, যদি না দাও তাহলে রাজ্য আক্রমণ করতো, রাজারে মাইরা ফেলাইতো, অথবা রাজা পালায় যেত, সেখানে তার নিজের একটা গভর্নর বসায় দিয়ে মহারাজারা যারা থাকতো বা সম্রাটরা যারা থাকতো তারা চলে যেত। এই ধরনের ঘটনা সবসময় ঘটছে, এটা নতুন কিছু না যে আশেপাশের দেশের ইনফ্লুয়েন্স থাকবে। তো কথা হইতেছে যে একটা সিম্পল কাজগুলো কি আমরা করতে পারি না, মানে এতটুকু কি আমরা করতে পারি না, এই বুদ্ধিটা কি আমাদের নাই? আমাদের রাজনীতিবিদদের আসলেই এই বুদ্ধিগুলো নাই, বিশ্বাস করেন। এদের মাথায় এই যে সাপোজ মনে করেন যে এই যেগুলো বললাম যে না এগুলো কর, আমাদের রাজনীতিবিদদের মাথায় আসলেই নেই। আগে ভাবতাম যে এরা মনে হয় সব বুঝে, রাজনীতি করে তো এরা সব বুঝে, কিন্তু যত বড় হইতেছি তত বুঝতেছি যে লাইক আমার বাবার মাথায় তো আর আমার এখন যেটা আছে সেটা থাকবে না, স্বাভাবিক বিষয়। সে তার লাইফ দেখছে, সে ছোটবেলায় টিনের ঘরের জিনিস দেখছে, হ্যাঁ, লাঙল দেখছে। সে আজীবন হয়তো বা তার বাপ দাদা বা আমার দাদারা হয়তো লাঙল দিয়ে চাষ করছে। এখন ট্রাক্টর আসলো কয়দিন হইলো বাংলাদেশে। ইভেন আমি নিজেও আমার মনে আছে যে আমার একদম ছোটবেলার কথা যখন আমি মনে করতে পারি, গ্রামে লাঙলের চাষটা আমি নিজে দেখছি। আজকে একদমই ওই যে ধান কাটার পরে ধান উঠোনে রেখে তারপরে মাঝখানে একটা লাঠি বেঁধে গরুগুলো আশেপাশের আরো আত্মীয় স্বজনের গরু টরু এনে বড় একটা বাঁশের সাথে বেঁধে ওই গরুগুলোর মলন বলানো বলতো আমাদেরকে, ঠিক আছে, গরুর মুখে টোনা দেওয়া থাকতো যেন ওরা ধান খেয়ে ফেলতে না পারে। পিছনে একজন হঠাৎ করে করে সেই আহ, গরুগুলোকে হচ্ছে গিয়ে ঘুরাইতো। গরুগুলো যখন ওই পাড়া দিত, পাড়া থেকে আস্তে আস্তে ওই ধানগুলো পড়তো, পরে সেই ধানগুলো হচ্ছে গিয়ে কি করা হইতো, সংগ্রহ করা হইতো। তো এইগুলো তো দেখছি, আমি নিজেই দেখছি, ছোটবেলায় এগুলো নিজেই দেখছি। তো সেই দিন বা সেদিনকার একজন মানুষ, এমন না যে তারা ফেলনা, অফকোর্স না, তারা আমাদের ওই সময়কার কালচারগুলো
তাদের থ্রুতেই আমরা জানবো আরো বেশি করে। কিন্তু তাদের এই কষ্ট তো লাঘব করার জন্য যে নতুন অ্যাডভান্স টেকনোলজি বলেন, বুদ্ধি বলেন, সেগুলো তো নতুন যারা আছে তাদের থ্রুতে মাথা থেকেই আসতেছে। তো সামনে এই আন্ডার 40, আন্ডার 30 মানে 30 বছরের আশেপাশে এমপি আরও হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। এগুলো আমরা আরো দেখতে পাবো। আরো দেখতে পাবো। হয়তো এরকম থাকবে যে প্রধানমন্ত্রী এমন একজন থাকতেছে যাকে সবাই মানে। দেশের স্টেবিলিটির জন্য হলেও মানে। কিন্তু আমরা দেখতে পাবো যে আরো বড় ধরনের পরিবর্তনের আইডিয়া বিভিন্ন তরুণদের মাথা থেকে বের হয়ে আসতেছে। এবং খুব আনইউজুয়াল মানুষের মাথা থেকেও বের হয়ে আসতে পারে। যে না সে শিক্ষিত না, সে অশিক্ষিত। সে কোনো মতে 5 পাস করছিল, সে গ্রামের একজন মানুষ। কিন্তু তার সেই বুদ্ধিটা আছে যে না আমার এই সমস্যাটা আমি এভাবে সমাধান করব। যারা তরুণরা আছে তারা দেখা যাবে কি বা যেসব প্রধানমন্ত্রী আছে তারা দেখা যাবে যে হ্যাঁ আরে অমুকের এই কথাটা তো ঠিক, এটা কাজে লাগাও। এবং এটা তো ছিল, যুগে যুগে ছিল। আমরা গল্প শুনতাম না যে রাজার কাছে গেছে কোনো এক মুচি বুদ্ধি নিয়ে গেছে। রবীন্দ্রনাথের একটা গল্প কবিতা আছে এরকম মনে হয় যে জুতো আবিষ্কার, ঠিক আছে, এই টাইপের একটা ঘটনা নিয়ে। রাজার পায়ে যেন ভালো না লাগে। আমার নানার কাছ থেকে শুনছিলাম এটা, যদি আমি নিজে মনে হয় কবিতাটা পড়ছিলাম, কোন ক্লাসে ঠিক মনে নাই। কিন্তু আমার নানা ভাই আমাকে বলছিল এরকম যে এই যে অমুক রাজা সে ভাবছে যে না তার পায়ে কোনো ধুলা যেন না লাগে, তো কি করা যায়, সব রাস্তাঘাট চামড়া দিয়ে ঢেকে দাও। মন্ত্রীরা বলতেছে, মন্ত্রী তো বলবেই, মন্ত্রী তো চামড়া কিনতে গিয়ে টাকা খাবে, চামড়া বিছাইতে গিয়ে টাকা খাবে, চামড়া পৌঁছে গেলে সেটা ঠিক করতে গিয়ে টাকা খাবে। তার আগে আরো 2-3টা ঘটনা ঘটে যে ওই যে কি বলে এটা যে সব জায়গায় পানি দিয়ে দাও, পানি দিয়ে দিলে কাদা হয়ে যায়। আবার সব ঝাড়ু দিয়ে দাও, ঝাড়ু দিয়ে দিলে সব ধুলাবালি উড়ে যায়। সব অনেক সমস্যার পরে হচ্ছে গিয়ে চিন্তা করে যে চামড়া দিয়ে কি করো, সব কিছু মুড়ায় দাও। পরে মুচি বলছে যে সব কিছু মুড়ানোর দরকার কি, চামড়া দিয়ে রাজার পাটা মুড়ায় দেয়, তাহলে তো রাজার পায়ে আর বাড়ি রাখতেছে না। সো বুদ্ধি যেখান থেকেই আসুক না কেন, স্মার্ট বুদ্ধি আমাদের কাজে লাগাইতে হবে। সেটা গ্রামের কোনো একজন মানুষ বলুক, সেটা ইন্টার পাস কেউ একজন বলুক, ঠিক আছে, বা কোনো পাস ছাড়া কোনো মানুষই আছে সেই বলুক, গ্রামের সেই ভাইটা বলুক, সেই চাচাটা বলুক, সে একদম জীর্ণ শীর্ণ সেই চাচাটা যে যে সুন্দর করে বসে আস্তে 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 বিড়ি খায়, হ্যাঁ, তো তার মাথা থেকেই বের হয়ে আসুক সাদা চুলের সেই মাথা থেকে। আমাদের সেটা রেসপেক্ট করতে হবে, সেটা কাজে লাগাইতে হবে। আমাদের এখন এই দিকে আগাইতেই হবে। এবং এমন না যে মানে কেউ চাইতেছে না দেখে আগানো হবে না, তা না। এটা 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 একটা অবশ্যম্ভাবী জিনিস, মানে এটা আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে রাতের জন্য এ পর্যন্তই। মাথায় কথাগুলো সবসময় ঘুরে, তো ভাবলাম যে রেকর্ডই করে রাখি, ডায়েরি হিসেবে থাকুক ইউটিউবে।